আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আলোচ্য বিষয় হিসাবে রেখেছি দ্বাদশ শ্রেণীর বাংলা, যেখানে আমি ভাত গল্পটি পাঠ করব এবং মহাশ্বেতা দেবীর যেটা লেখা, খুব সুন্দর একটি প্যাসেজ এখানে রাখা। তো সাধারণত সুন্দরবনে প্রত্যন্ত এলাকায় বাদা অঞ্চলে বসবাস করা এক কৃষক পরিবারকে ঘিরে এই গল্পের বাতাবরণ। তো বাদা বলতে তোমরা সাধারণত এটুকুই বোঝো যে যেখানে সুন্দরবনের সাধারণত সমতল ভূমির থেকে একটু নিচু জমি, জলাজমি বলতে পারো, যেখানে চাষযোগ্য হয়, এমনি আবাদ মানেই চাষযোগ্য, সেখানকার এক কৃষকের কাহিনী। খুব সুন্দর বুনট গল্প মহাশ্বেতা দেবী লিখেছেন। চলো আমরা কোন রকম ভনিতা না করে একটু গল্পটা পাঠ করি। তার সাথে সাথে আমরা পাঠের সাথে সাথে দ্বাদশ শ্রেণীর আঙ্গিকে গল্পটি পড়ার চেষ্টা করব, অর্থাৎ শুধু পাঠ না, একটু বোঝার চেষ্টা করব। চলো। তো ভাত, মহাশ্বেতা দেবী। লোকটা চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। কিরকম যেন উগ্র চাহনি। ওর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্ত ছোট, চেহারাটা বুনো বুনো। কিন্তু বামন ঠাকুর বলল, ভাত খাবে, কাজ করবে, কোথা থেকে আনলে? তো তাহলে এইটুকু আমরা পড়ে বুঝছি একটা লোক এবং বড় বউ, দুটো চরিত্র, আর বামুন ঠাকুর। বামুন ঠাকুর বলতে এখানে মিন্স করা হচ্ছে রানী, রাঁধুনি যারা, তাদের ঠাকুর বলা হয়। তো এখানে সেই ঠাকুর হয়তো তাকেই মিন্স করা হচ্ছে। উনি বললেন যে ভাত খাবে, কাজ করবে, জাস্ট এটুকুই। আর লোকটার চেহারা দেখে বড় বউয়ের খুব একটা ভালো লাগেনি। তো আমরা লোকটা সম্পর্কে এত সহজে সমালোচনা করতে পারছি না, আরো একটু পড়ে দেখবো তো অবশ্যই। এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। তাহলে এবার বোঝা গেল আর একটা চরিত্র, অর্থাৎ বড় বউয়ের পিসি শাশুড়ি, যাকে বড় পিসিমা বলা হয়, তার নিয়ম অনুযায়ী এই বাড়িতে সবকিছু চলে। খুবই অদ্ভুত কথা, তার বিয়েই হয়নি। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়েই দেয়নি। তখন বউ মরে গেলে বুড়ো কর্তা সংসার নিয়ে নাটাঝামটা হচ্ছিল। তো আরেকটা চরিত্র আমরা পেয়ে গেলাম, বুড়ো কর্তা, তার মানে এই বাড়ির যে মালিক। তো তার স্ত্রী অবশ্যই ছিলেন। তিনি মারা যাওয়ার পর এমন সময় হয়তো মারা গেছে, সংসারে তখন ওই বড় পিসিমার খুব প্রয়োজন ছিল, বা তিনি নতুন করে বিয়েও করেননি। ফলে বড় পিসিমাই সবটাই সামলেছেন, ফলে বিয়ে দেওয়ার হয়তো হয়ে ওঠেনি। আরো একটা কারণ আমরা পাবো এক্ষুনি পড়তে পড়তে। চলো। বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়ো কর্তা এ রাস্তার সবগুলি বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি, এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। দূরদর্শী লোক ছিলেন, তার জন্যই এরা করে খাচ্ছে। বড় পিসিমা নাকি বলেছিলেন, উনি আমার পতি দেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। তো এই বড় পিসিমা বলছেন উনি আমার পতি দেবতা, মানে ওই শিবের কথা বলছেন। তো এখানে একটা তোমাদের মনে রাখার বিষয়, যে সাধারণত আমাদের হয় কি, হিন্দু ধর্ম মতে বিভিন্ন দেবদেবী, তো কোনো কোনো মানুষ বিভিন্ন দেবদেবীকেই পূজা অর্চনা করেন। প্রত্যেকের আলাদা আলাদা একটা ইচ্ছা থাকে, সেই অনুযায়ী তারা আলাদা আলাদা ঠাকুরকে শ্রেয় বলে মনে করেন। সেইখানে আমাদের এই গল্পের যে বাড়ির কথা বলা হচ্ছে, তারা শিব ভক্ত। ফলে তাদের অনেকগুলো যে বাড়ি বা মহল আছে, তারা প্রত্যেকেই ওই শিবের নামে একটা করে নাম দিয়ে রাখা। যেমন কোনো বাড়ির নাম শিব, কোনো বাড়ির নাম মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি, প্রত্যেকটাই কিন্তু শিবের নাম। তো এইটাই মানে এখানে মিন্স করা হচ্ছে। তো
তো আবার যেহেতু সবাই শিব ভক্ত, তার বড় পিসিমাও তো শিবের ভক্ত, তাই তিনি নিজেই বলেন যে আমাকে বিয়ে দিও না কোনো মানুষের সাথে, আমি তো ঈশ্বর বা ভগবানকেই বিয়ে করে ফেলেছি। তো এইরকমই একটা পরিস্থিতির ভিতরেই বড় পিসিমার আর বিয়ে করা হয়ে ওঠেনি। আর একটা লজিক তোমাদের বললাম, এটা একটা তোমাদের মাথায় রাখার বিষয়, বড় পিসিমার বিয়ে হয়নি কেন। তোমরা কোনোদিন একটা লজিক দেবে না কিন্তু যে বুড়ো কর্তার বউ মারা যাওয়ার পর সংসার পুরো সামলাতে হয়েছিল বড় পিসিমার, তাই তার বিয়ে হয়নি। এটা একটাই তো কারণ। দ্বিতীয় কারণ বলবে যে তিনি যেহেতু ছোট থেকেই পূজা অর্চনার ভিতরে ছিলেন, আর তারপরে তিনি পরে উপলব্ধি করেছেন যে ঠাকুরের সঙ্গে হয়তো তার বিয়ে হয়েছে, আর তাই তিনি মানুষের সাথে কোনো আর বিয়ে করবেন না। এইভাবে সময় পেরিয়ে যেতে যেতে আর তার বিয়ে করা হয়ে ওঠেনি। বুঝতেই পারছো নিশ্চয়ই। চলো এইবার পরের পেজে আমরা আসি। এসব কথা সত্যি না মিথ্যে কে জানে। বড় পিসিমা চিরকাল এ সংসারে হেসেল দেখেছেন। ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন। অর্থাৎ এ বাড়ির আরো বুড়ো কর্তা যিনি, মানে এ বাড়ির যে প্রধান বুড়ো এখনকার, তাদের বাবা, তার সেবা করে এসছেন। তো বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন, কোথা থেকে আনলে মানে? ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয় সেই ডেকে আনলে? তার মানে এতক্ষণ আমরা আগের লাইনটা পেয়েছি, কোথা থেকে আনলে, এইটা বড় বউ প্রশ্ন যখন করে তখন এতক্ষণ যে ভূমিকাটা আমাদের একটু গল্পের মধ্যে তিনি একটু পরিচয় করিয়ে দিলেন, পরিবারের পরিচয়। আর তারপরে ওই লাইনটার প্রেক্ষিতে এখানে উত্তর এলো, বড় বউয়ের কথা শুনে ওই বড় পিসিমা ঝাঁঝিয়ে উঠে প্রায় বললেন, কোথা থেকে আনলে মানে? ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয় সেই ডেকে আনলে? তো বুঝতেই পারছো। তো বড় বউ বলে, কি রকম দেখতে? তো তখন বড় পিসিমা আরো একটু ঝাঁঝিয়ে, ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে, এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়, কেনা চাল নয়, বাধা থেকে চাল আসছে তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। তো এইরকমই বড় পিসিমার একটু কথাগুলো ঝাঁঝালো। বড় বউ চুপ করে যায়। তোমরা কিন্তু ভালো করে একটা লক্ষ্য করো, চরিত্র লক্ষ্য করো। বড় বউ বড় পিসিমার মুখের উপর তেমন কথা বলেন না। একজন মহিলা লেখিকা, আমরা এখন তো লেখিকা বলি না, সব লেখক বলি, তাহলে মহিলা লেখক, তিনি কিন্তু এইখানে আমাদের স্পষ্ট যেন আঙুল দিয়ে দেখছেন সংসারটা এমনই হয়। বড় পিসিমা যেহেতু বাড়ির বড়, তার মুখের উপর তেমন কথা নয়, আর বড় বউ সেটা সুন্দরভাবে মেনেও নেন, তাই খুব একটা কথা বলেন না, মনে মনে বিরোধ থাকলেও। ব্যাপারটা ফিল করতে পারছো? বলছে বড় বউ চুপ করে যায়। বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তোমাদের মানে কি? তার মানে কোথাও একটা বিষয় যেন মনে হচ্ছে বড় পিসিমা এখনো পর্যন্ত এই পরিবারকে নিজের পরিবার বলে মনে করতে পারছে না। যেহেতু তার বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে করেননি, নিজের একটা পরিবার থাকার কথা ছিল, হয়নি। হয়তো কোনো একটা সময় তিনি ফিল করছেন যে নিজের পরিবার হলে ভালো হতো। তো সেটা যেহেতু হয়নি, তিনি এই পরিবারের বাকি সদস্যদের দায়িত্ব হয়তো নিচ্ছেন, কিন্তু কোন রকম ভাবে হয়তো মন থেকে এখনো পর্যন্ত নিজের মতো মনে করতে পারছে না। যেহেতু জানে আমার মৃত্যুর পর আমার তো কিছু রইবে না, সব তো দাদার থাকবে, তাই না? তো দাদার ছেলে মেয়েরা পাবে। তো এই জন্যই তার কোথাও যেন একটা ওই তোমাদের ইঙ্গিতটা বড় বউয়ের আঙ্গিকে আমরা বড় পিসিমাকেই চিনছি। তো তারপরে আসছি, বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা, সেজন্যই হোম যজ্ঞ হচ্ছে, তার জন্যই একটা লোক খাবে বলে ডট 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 ডট, মানে আরো হয়তো বড় পিসিমা অনেক কিছু বলেছেন, আমাদের লেখিকা মনে করেননি যে এটা দেওয়ার প্রয়োজন আছে, মানে সংসারে এটাই হয়, চলতেই থাকে। তো বড় বউ কোনো কথা বলে না। সব কথা সত্যি, তার শ্বশুরই মরতে বসেছেন। 82 বছরটা অনেক বয়স, তাহলে শ্বশুর কত বছর বেঁচেছে? 82 বছর, মাথায় রাখো। কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন। তবে ক্যান্সার বলে কথা, ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানতো না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। আজ অনেক কাজ। মেজ বউ উনুন পাড়ে বসেছে, শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়, তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের যোগ গিলে গেছে।
রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। তো এখন পিসি শাশুড়ির কাজ কি, তিনি এখন হয়তো খেতে পারবেন না কিছুদিন, তো সেই জন্যই মাছ খাওয়া ঘুচে যাবে ভেবে তার জন্য এখন ভালো ভালো আয়োজন চলছে। তো ওই ধরো বড় ইলিশ, এটা মুখস্থ করার বিষয় তোমাদের, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের জগ্গি লেগেছে, এটাই। তো শ্বশুরের ঘরে নার্স, বড় বউ এখন গেল সে ঘরে, সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। সেজো ছেলে বিলেতে থাকে, মনে রাখো সেজো ছেলে বিলেতে থাকে, তার আসার কথাই ওঠে না। ছোট মেজো ও বড় ঘুমোচ্ছে। এবাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠেই না, সেই জন্যই তাতে চাকরি করা হয়ে ওঠেনি। 18খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা করে কে? তো বলছে যে ছোট মেজো বড় ঘুমায় 11টা পর্যন্ত, তাদের চাকরি করা তাই হয়ে ওঠেনি। আর তাছাড়া এই যে সুন্দরবন অঞ্চলে অসাগর জমি, সাগর পর্যন্ত জমি, মানে এত জমি যে অর্থাৎ সাগর পর্যন্ত মিক্স করা আছে, এখান থেকে শুরু করে সাগর, তার মানে প্রচুর জমি, ফলে ওদের আর কাজ করার প্রয়োজন হয়ে ওঠে না। এটাই আমাদের মিক্স করাচ্ছেন। তো তারপরে আসছি, শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে শ্বশুর নেই, সেই অবস্থাটা কেমন হবে। ক্যান্সার, লিভারে ক্যান্সার, তা আগে বোঝা যায়নি, বোঝা গেল যখন, তখন আর কিছুই করবার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান, শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান। তার জন্যই দই পেতে এইসবগুলো দিয়ে শরবত করে দিতে হতো। শত ঠাকুর আসুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি, তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। এখন সেসব কি আর করতে হবে না, কে জানে। তো এখানে বড় বউ একটা হতাশায় ভেঙে পড়ছে। পুরো বড় বউয়ের সাথে যে আমরা সম্পর্ক মহাশ্বেতা দেবী দেখালেন, বোঝা যাচ্ছে তার শ্বশুর তার পিতা সম এবং পিতা। তো ফলে তার সমস্ত মেয়ে যেমন স্নেহ করে পিতাকে, তেমনি সব আদর আপ্যায়ন তার থেকে তিনি পান। আর তার সাথে সাথে এখানে একটা জিনিস কিন্তু শ্বশুরের চরিত্রের একটা বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে, তিনি কিন্তু যে খাবার খান গরম গরম খান। খাওয়ার ঠিক ওই যে একটু আগে বলছে 5 মিনিট আগে তার খাবারগুলো গরম করতে হয়, এটা একটা শর্ট কোশ্চেন জন্য তোমরা মনে রেখো। রুটি লুচি তার রেডি করতে হয়, তার আগে হলে তো নষ্ট হয়ে যাবে না, মানে ঠান্ডা হয়ে যাবে। তো এই জন্যই ডাক্তাররা বলে দিয়েছে, বলেই তো আজ এই যজ্ঞী হোম হচ্ছে, বোঝো। ডাক্তাররা বলে দিয়েছে মা আমরা পারবো না আর, এ রোগের আর চিকিৎসা নেই, তাই যজ্ঞী হচ্ছে। মানে এবার আমরা যেমন বিশ্বাস করি ঠাকুর দেবতার উপরে, বা যেমন ঐশ্বরিক ক্ষমতার উপরে বিশ্বাস করি, সেইভাবেই ক্ষমতার উপর বিশ্বাস করে তাহলে তার চিকিৎসা শুরু হবে। তাই ছোট বউয়ের বাবা, শর্ট কোশ্চেন, ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন। বেল কেওড়া অশ্বত্থ বট তেঁতুল গাছের কাঠ এসেছে আধমন করে। তো ব্যাপারটা বোঝো, এই বেল কেওড়া অশ্বত্থ বট তেঁতুল গাছের কাঠ এসেছে আধমন করে। আধমন, 1 মন মানে 40 কেজি, আর আধমন মানে তার হাফ, 20 কেজি করে এসেছে, এটা মাথায় রেখো। তো সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বেড়ালের লোম আনতে গেছে ভজন চাকর, শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমাস। তার মানে এখানে সব বালি কোথা থেকে আসবে, শ্মশান থেকে। আর কালো বেড়ালের লোম কে আনতে গিয়েছে, ভজন চাকর। কিন্তু একটা কথা এড়িয়ে যাচ্ছি আমরা, বেল কেওড়া অশ্বত্থ বট তেঁতুল গাছের কাঠ। ভেবে বলো তো, বট গাছ কি আমরা কাটি? কোনোদিন কাটতে কাউকে দেখেছো গোড়া থেকে অশ্বত্থ গাছকে? হিন্দুরা এগুলোকে ঈশ্বরের সমান পূজা করে আবার, তাই কখনো কাটে না যতক্ষণ না ডাল ভেঙে পড়ে যায় বা ডাল একেবারে ঘরের উপর নিয়ে আসে কোনো রকম ভাবে, তাছাড়া কাটেই না। তাহলে এখন কেন আমাদের প্রয়োজন হয়েছে এই যে এখানে অশ্বত্থ বট তেঁতুল ইত্যাদি গাছের কাঠ কাটার জন্য, বিশেষ করে অশ্বত্থ বট? নিশ্চয়ই তো কোনো কারণ আছে। তাহলে আমি যে ভয় করি ঈশ্বরের ভয়, তাকে আমরা যদি ঠাকুরের সমান পুজো করি কোনো উদ্ভিদকে, তাহলে তার এখন কাটার প্রয়োজন হলো কেন? নিশ্চয়ই সেই রকম ঠাকুরের কাজে বা কোনো ঐশ্বরিক কাজে বা ওই রকম কিছু কাজে লাগাবো বলে।
তা তোমরা এবার তার উত্তর পাচ্ছ নিশ্চয়ই। তান্ত্রিক নিশ্চয়ই তার মানে বিধান দিয়েছে যে এইসব কাঠগুলো আনতে হবে, তাই না? অর্থাৎ তান্ত্রিক কাজে লাগাবেন, অর্থাৎ এনারাই পারবেন এই জিনিসটাকে কাজে লাগাতে, আমরা না, তো তাদের কাজে লাগবে, এই জন্যই এগুলো কাটা হচ্ছে, এটা মাথায় রেখো। তো আমরা তার ভাবে পরের অংশে যাই। সেখানে বলছেন তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্য ও নাকি কদিন খায়নি, বাসিনি এনেছে, বাদায় থাকে, অথচ ভাতের আহিনকে এতখানি। আহিনকে, অহংকার না, আহিনকে বলতে খিদে, ভাতের চাহিদা তার এতখানি, মানে অনেকটা খিদে, ভাতের ভাতের প্রতি আকাঙ্ক্ষা। এ আবার কি কথা, বাদায় চালের অভাব নাকি? দেখো না একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে। তো এই বাড়ির একতলার কথা বলছো, অনেক চাল আছে, বাদার লোকেদের চালের অভাব হয়নি, কে কি আশ্চর্য কথা। তো তো সেই রকম একটা মানুষ বাদায় থাকে, অর্থাৎ গ্রামে থাকে, তারা নিজেরাই চাষ ফলায়, তারা আবার খেতে পায় না, এ কি ধরনের কথা। তাই এইখানে কিন্তু মহাশ্বেতা দেবী একটা বড় অংশ আমাদের কাছে তুলে ধরেছেন, বড় বিষয়, যে মানুষগুলো বাদায় থাকে তাদের খাওয়া হচ্ছে না। কল্পনা করে দেখো, যারা বাদায় থাকে তাদের খাওয়া হচ্ছে না, অর্থাৎ তারাই সোনার ফসল ফলায়, তাদের আবার পেটে অন্ন নেই। তো মহাশ্বেতা দেবী তাই যেন আমাদের চোখে আঙুল দিয়ে বলছেন, তাহলে তিনি কেন এই কথাটা বলবেন, বাদায় চালের অভাব নাকি? তো তার মানে কোথাও আমরা ভাবি যে বাদার মানুষগুলো তো এই তো খাওয়ার অভাব হবে না, তাহলে এই মানুষটার কেন অভাব হচ্ছে? তো এই ইঙ্গিতটা আমাদের দিচ্ছেন যে তার মানে আমাদের সমাজ ব্যবস্থার প্রতি তিনি একটা ইঙ্গিত করে যাচ্ছেন। কিন্তু চলো তারপরের অংশ। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়, আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে, তান্ত্রিক হোমে বসবার আগেই। হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন, বোঝো বোঝো, হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। তান্ত্রিক কোথায় বসে আছেন? নিচের হল ঘরে। আর তিনি কি করতে এসছেন? ওই তিনি হোম করে শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন, এই জন্য আনা হয়েছে। সম্ভব নাকি? তোমরাই বোঝো সম্ভব কিনা, এভাবে বিশ্বাস করবে কিনা দেখো। যাই হোক, আমরা গল্পের মধ্যে আসি। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা, চালগুলো তো বের করে দেবে। তো বড় পিসিমার একটু ঝাঁঝালো কথা। তো বড় বউ যখন শ্বশুরের ঘর থেকে এবার নেমে নিচে আসছে, তখন তাকে দেখতে পেয়ে তো তাহলে বড় পিসিমা বলছে যে নামতে পারলে বাছা, তা চালগুলো তো এবার বের করে দেবে। এই যে দি, ঝিঁয়েশাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ঝিঁয়েশাল চালের ভাত কার সাথে হবে? নিরামিষ ডাল তরকারির সঙ্গে। আর রামশাল চালের ভাত মাছের সঙ্গে। তাহলে মাছের সঙ্গে কি? মাছের সঙ্গে রামশাল চালের ভাত। কি চালের ভাত? রামশাল চালের ভাত। বড়বাবু কনক পানি চাল ছাড়া আবার খান না। বড়বাবু, মেজ ছেলে আর ছোটর জন্য 12 মাস পদ্মজালি চাল রান্না হয়। তাহলে কার জন্য কোনটা? বড়বাবু কনক পানি, আর মেজ ছোটর জন্য 12 মাস পদ্মজালি। বড়বাবু মানে এই বাড়ির বড় কর্তা, অর্থাৎ এই বড় পিসিমা, অর্থাৎ এই যে পিসি শাশুড়ির দাদা, অর্থাৎ এই বড় বউয়ের তার মানে শ্বশুর, তিনি কি খাচ্ছেন? ওই কনক পানি চাল। আর মেজ ছোটর জন্য 12 মাস পদ্মজালি চাল রান্না হয়। বামুন চাকর ঝিদের জন্য মোচা সাপটা চাল। বাদার লোকটা কাট কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার। হ্যাঁ বাসিনী, এত নানাবিধ চাল? বাসিনী তখন বলছে, হ্যাঁ বাবুরা খায়। ওই 5 ভাগে ভাত হয়? হবে নে, বাদাইদের এত জমি চাল এনে পার করেছে, বড় পিসিমা বেচে দিচ্ছে নুক্কে নুক্কে, আমিও বেচতেছি সে চাল। তো বাসিনী তো গ্রামের মেয়ে, তো তার যেরকম সিম্পল গ্রামের সাদামাটা কথা সেইভাবে তার উত্তর দিচ্ছে। তো আমাদের কথাগুলো তার ওইভাবে আমরা আঞ্চলিক কথা গল্পে ধরতে পারি না, জাস্ট গল্পে প্রকাশ করি, কিন্তু আমাদের ভেবে নিতে হয় এইভাবে। তাহলে এইভাবে আমি তাই পড়ছি। চলো, তো তখন সেই লোকটি বলছে, বাদাইতে চাল হয়? তা দে দেখিনি বাসিনী, এক মুষ্টি চাইল দে, গালে দে জল খাই, বড্ড যেমন আঁচড় কাটতিছে পেটের মধ্যিখানে, সেই কদিন ঘরে আধা ভাত খাই না, দে বাসিনী, বাগ্যতা করি তোর। তখন বাসিনী তো ভয় পেয়ে গেছে, তার মানে নিশ্চয়ই কিছু নিয়ম আছে, এখন খেতে দেওয়া যাবে না। তখন বাসিনী বলছে, আরে আরে করো কি উৎসব দাদা, গা সম্পর্কে দাদা তো হও, কেন বা এমন করতেছ?
পিসিমা দেখতে পেলি সর্বনাশ হবে, আমি ঠিক তাগে ভাগে দিয়ে যাবো। তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা, এদেরকে বলিহারি যাই, এই একটা লোক কদিন খায়নি শুনছো, আগে চারটি খেতে দে। তো বাসিন এইভাবে বলতে বলতে চলে যাচ্ছে, আর বাসিন চালগুলি নিয়ে চলে যাওয়ার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায়, যে অস্বীকার ভঙ্গিতে, এ কি হচ্ছে, একটা মানুষকে খেতে দিচ্ছে না, তার গ্রামের মানুষ বলে তাও কথা। তাই যাই হোক, বাসিন যে এতে মনটা খুব একটা সন্তুষ্ট নয়। লোকটির নাম উৎসব নাহিয়া, চিরকালই যে উৎসব নাহিয়া নামে পরিচিত। তাহলে উৎসব, গ্রামে তো নিশ্চয়ই জানো উৎসব, ভালো নামগুলোকে এইভাবেই, তো যারা উচ্চারণ কম পারে বা একটু কম শিক্ষিত, কম কালচারাল মানুষ যারা ছিল আগেরকার দিনে, তারা এইরকম ভাবেই বলতো, তো নামগুলো কিছুটা একটু বিকৃত করে বলতো, সেইভাবে উৎসব। গত কয়েকদিন সে সত্যিই খায়নি, কপালটা মন্দ, তার বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি। অচন্ননীর মা, চন্ননী রে, তোমরা রাগ করো না কেন, কথা আইলে গো, তো বোঝো। বলছে যে কদিন খিচুড়ি দেওয়া হচ্ছিল সে খেতে পারেনি। আসলে কেন পারিনি, তার তো নিশ্চয়ই কারণ আছে, আমরা একটু পরে বুঝবো কেন পারিনি। আমি পরে প্রসঙ্গটা আবার উত্থাপন করে বলে দেবো তোমাদের, এখন বললে বুঝতে পারবে না। আর সে বলছে, অচন্ননীর মা, তোমরা রাগ করো না কেন, কোথা আইলে গো। তো সে তার সবসময় এই বলি, একটা চন্ননীর মাকে নিয়ে ভাবনা, তাই সে তার খাওয়ার মধ্যে যাওয়া হয়নি। আর ওই খিচুড়ি যখন দেওয়া হচ্ছিল সে ততদিন খেতে পারেনি, কারণ নিশ্চয়ই আছে, এবার বলবো। বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি হেরে গিয়েছিল, বুদ্ধি হারা হয়ে গেছিল। এই যে বললাম, এবারে দেখো বুদ্ধি হারা হয়ে গেছিল, কোন একটা তো কারণ আছে, তাই তার কিন্তু খাওয়া হয়নি। যখন লঙ্গরখানায় খেতে দিচ্ছিল, লঙ্গরখানা বলতে সাধারণত তখনকার সময় কি হয়, যেখানে দুর্ভিক্ষ অনাহার চলছিল সেখানে সরকার থেকে ত্রাণ শিবিরের মতোই খাওয়ার ব্যবস্থা করে, তো সেখান থেকে তার খাওয়া হয়নি। একদিন তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে চাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। সে ঘরের মাছ খুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল, মাছ খুঁটিটি মাতাল আনন্দে টলছিল, ধনুষ্টাঙ্কা রোগীর মতো কেঁপে ঝেঁকে উঠছিল। উৎসব বলেই চলছিল, ভগবান ভগবান, হা ভগবান। কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। ভগবান ভগবান উৎসব বলছিল। এমন সময় মাথার জল বাতাসের চাবুক ছটফটিয়ে উঠে, বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল। জল উঠল, জল নামলো, উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গেল।